5 অগস্ট 2024। চারিদিকে লাখো ছাত্র জনতায় উত্তাল। মার্চ টু ঢাকা। গণভবনের অদূরেই তখন জনস্রোত। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নাটকীয় দৃশ্যটি মঞ্চস্থ হচ্ছিল গণভবনে। দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চরম অনিশ্চয়তার মুখে পড়েন। সামরিক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছিল আগে থেকেই। মাত্র 45 মিনিটের আলটিমেটামে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গণভবন ছাড়েন তিনি। পেছনে পড়ে থাকে তার ক্ষমতা, দীর্ঘদিনের রাজনৈতিক অধ্যায় আর হাজারো নেতাকর্মী। হেলিকপ্টারটি যখন ঢাকার আকাশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়, তখনও আওয়ামী লীগের শীর্ষ নেতা, মন্ত্রী এবং এমপিদের বড় অংশই জানতেন না যে তাদের নেত্রী দেশ ছাড়ছেন। নেত্রী চলে যাওয়ার খবর ছড়াতেই চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কেউ ছদ্মবেশে সীমান্ত পাড়ি দেন, কেউ আশ্রয় নেন গোপন আস্তানায়। একটি চিরচেনা শাসন ব্যবস্থার এমন আকস্মিক এবং নাটকীয় পতন এর আগে দেখেনি বাংলাদেশ। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। শেখ হাসিনা আর প্রকাশ্যে আসেননি। মাঝে মাঝে অডিও বার্তা দিয়েছেন যদিও। দু একজন শীর্ষ পর্যায়ের নেতাদের কিছু বক্তব্য এসেছে গণমাধ্যমে। তবে কার্যত বাংলাদেশের রাজনীতিতে দেখা নেই শেখ হাসিনা ও তার সেই সময়ের দাপুটে নেতাকর্মীদের। তবুও বাংলাদেশের রাজনীতির ক্যানভাসে এই দলটা কোথাও যেন আছে। মনে হয় তারা থেকেও নেই, আবার না থেকেও আছে। নানা সময় নানাভাবে শোনা যায় তাদের ফিরে আসার হুঙ্কার। সবশেষ আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন তিনি। নির্বাসনে থাকা দলের নেতাদেরও তার সঙ্গে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। সত্যিই কি তাই? শেখ হাসিনা কি আসলেই ফিরবেন? এটি কি আওয়ামী লীগের কোনো সুপরিকল্পিত পরিকল্পনা, নাকি রাজনৈতিক কৌশল, নাকি হতাশ বিষাদগ্রস্ত দলীয় প্রধানের অলীক কল্পনা? যদি ফিরে আসেও, সেটা কিভাবে? রাজনীতির কোনো ফাঁক দিয়ে ঢুকবে আওয়ামী লীগ? সার্চ অফ মিস্ট্রির আজকের ভিডিওতে আমরা এই ফেরা না ফেরা নিয়েই করব চুলচেরা বিশ্লেষণ। দেখব তাদের ফেরার আদৌ কোনো নৈতিক জায়গা আছে কিনা। বাংলাদেশ আওয়ামী লীগ। রক্তাক্ত গণ অভ্যুত্থানের পরে এই নামটা এসেছে দ্বিধা, ঘৃণা, বিচার এবং পুনর্বাসনের আলোচনা নিয়ে। গত বছরের নভেম্বরে এই দলটির সর্বোচ্চ নেত্রী এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরে দলটির কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ এখনও একটা অমীমাংসিত বিষয়। তার কারণ, একটা রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করলেই সব শেষ হয়ে যায় না। সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের মতন একটি আইডিওলজিক্যাল পার্টির জন্য কথাটা আরও বেশি প্রযোজ্য। কলমের খোঁচাই কিংবা আইনি বিতর্কে অনেক কিছুই করা যায়, কিন্তু তৃণমূলে কিছুটা জনবল এবং কালচারাল গ্রাউন্ডের দাপট থাকার কারণে আওয়ামী লীগের মীমাংসা শুধুমাত্র নিষিদ্ধ করলেই হয়ে যাবে না। আরও একটা প্রশ্ন আছে এখানে। ধরুন আপনার প্রতিবেশী, যিনি জীবনে কোনোদিন কোনো মামলার আসামি হননি, কোনো মিছিলে গিয়ে ভাঙচুর করেননি, এমনকি কোনো কমিটিতেও নাম লেখাননি, শুধু ভোটের দিন তিনি নৌকা মার্কায় সিল মেরেছেন, কারণ পারিবারিকভাবে তিনি আওয়ামী লীগ সমর্থন করে এসেছেন। প্রশ্ন হলো, রাষ্ট্র যখন এই দলটাকে নিষিদ্ধ করে দিল, তখন এই মানুষটা তার রাজনৈতিক আকাঙ্ক্ষা কিভাবে প্রকাশ করবে? তার রাজনৈতিক পরিচয়ের কি হবে? আওয়ামী লীগের সাথে সাংগঠনিকভাবে যুক্ত ছিলেন না বা কোনো রাজনৈতিক সুবিধা ভোগ করেননি এমন আওয়ামী লীগ সমর্থকের সংখ্যা নিশ্চিতভাবেই বলা যায় এখনও অনেক। তাদের রাজনৈতিক পছন্দের অধিকারের ফয়সালা কিভাবে হবে? একজন নাগরিককে তো রাজনৈতিক পছন্দের অধিকার এবং তার প্রকাশ থেকে চিরস্থায়ীভাবে বঞ্চিত রাখা যায় না, যদি সেটা দেশের আইন মেনে অহিংস রাজনীতি হয়। নতুন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মীমাংসা আসলে কিভাবে হবে তাহলে?
আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে রিকনসিলিয়েশন শুরু করলে ভালো হতো, এমন আলোচনাও হয়েছে। কিন্তু আওয়ামী লীগ এবং খোদ বাংলাদেশের জনগণ এটার জন্য প্রস্তুত কিনা তা এখনও অজানা। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিএনপি এবং জামাত উভয় দলই তাদের ইশতেহারে এই কমিশন গঠনের কথা বলেছিল। এর মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগ সরকারের 15-16 বছরের শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের সত্য উদ্ঘাটন, ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করা এবং সামাজিক পুনর্বাসনের উদ্যোগ নেওয়া। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতাকে উদাহরণ হিসেবে নিয়ে নেলসন ম্যান্ডেলার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মতোই কিছু একটা করার চিন্তা ছিল অনেকের। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এর বাস্তবায়ন কি সম্ভব? সত্যি বলতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মতন এই বিষয়ে অন্তত দুটো গুরুতর বিষয় আছে। তার মধ্যে প্রথম হলো, আওয়ামী লীগের মধ্যে আসলেই কি অনুশোচনার ইচ্ছে আছে? অপরাধী যখন নিজের দোষ স্বীকার করে না, সেখানে কি ক্ষমা দেখানোর কিছু আছে? আওয়ামী লীগের কি ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ আছে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। শেখ হাসিনার ভয় নাই। দলটির অনেক নেতার তো রাজনৈতিক ক্যারিয়ারই শেষ। অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মগুলোতে বাকি যেসব নেতারা বক্তব্য দিচ্ছেন, তাদের মধ্যে খুব ছোট একটি অংশ নিজেদের কিছু ভুলভ্রান্তির কথা মৃদুস্বরে বললেও কাঠামোগতভাবে তাদের পরিবর্তন তেমন চোখে পড়ার মতো নয়। তরুণ প্রজন্মের একটি বড় অংশের কাছে আওয়ামী লীগের যেই নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল, সেই ভাবমূর্তিকে ইতিবাচক করার জন্য দলটির কোনো কার্যক্রম নেই। এমনকি কথাবার্তায়ও তেমন লক্ষণ নেই যে তারা অনুতপ্ত। পতনের পর দলটির ভেতর থেকে তরুণদের আকৃষ্ট করার মতন নতুন নেতৃত্ব ঠিক কতটা তারা তৈরি করতে পেরেছে তা নিয়েও আছে প্রশ্ন। একই সঙ্গে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর আদর্শের উপর ভিত্তি করে রাজনৈতিক পাটাতন তৈরির ধারাবাহিকতা তারা নতুন প্রজন্মের কাছে নতুন বাস্তবতায় কিভাবে হাজির করবে সেটাও স্পষ্ট নয়। আওয়ামী লীগের মধ্যে এইসব চিন্তাভাবনা আছে এমনটা মনে হচ্ছে না। উল্টো প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনৈতিক চর্চা থেকে দলটা এখনও বের হয়ে আসতে পারেনি বলেই মনে করছেন অনেকে। দলটির নেতৃত্ব থেকে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিশোধ নেওয়ার বার্তা দেওয়া হচ্ছে। বলছে আওয়ামী লীগ আরও ভয়ঙ্করভাবে ফিরে আসবে। এর ফলে দলটি দেশের রাজনীতিতে আবারও ফিরে আসলে আগামী দিনের রাজনীতি যে সংঘাতময় হতে পারে তারই ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আওয়ামী লীগের দলীয় প্রচারণা এখনও জুলাই গণ অভ্যুত্থান বিরোধী। বর্তমান বাংলাদেশে জুলাই বিরোধী হয়ে কোনো রাজনৈতিক শক্তির দাঁড়ানোটা কঠিন। এছাড়াও আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে কুৎসা রটনা করছে প্রায় নিয়মিতভাবে। এমনকি বিভিন্ন বিদেশি মানুষের কাছে ধর্ণাও দিচ্ছে, যা রীতিমতো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। জনগণের একটি বৃহৎ অংশ নিশ্চয়ই এমন গণহত্যাকারী রাজনৈতিক দলের অধ্যত্বপূর্ণ আচরণ দেখতে চাইবে না। এসবের কারণেই প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ কি আসলেই রাজনীতিতে ফিরে আসতে চায়? তাদের ভাবসাব দেখে কি তেমন মনে হয়? দলের অনেকেই মনে করেন শেখ হাসিনা ছাড়া এই দলের কোনো ভবিষ্যৎ নেই। ব্যক্তি ও পরিবার পূজা এমন মাত্রায় পৌঁছেছে যে তারা হাসিনাবিহীন আওয়ামী লীগ কল্পনাও করতে পারছেন না। হাসিনাও এটা জানেন। তিনি দলের মধ্যেই মনস্তত্ত্ব তৈরি করেছেন। এই মনস্তত্ত্বই আসলে আওয়ামী লীগের ফেরার সবচেয়ে বড় বাধা। আওয়ামী লীগকে যদি বাংলাদেশে ফিরতেই হয়, তবে অবশ্যই শেখ হাসিনা এবং শেখ পরিবারকে ভুলে গিয়ে রাজনীতি করতে হবে। এর বাইরে তাদের ফেরার পথ অনেক কঠিন। কিন্তু সেই পথে আওয়ামী লীগ কি হাঁটবে? বাংলাদেশের রাজনীতি মানে জিরো সাম গেম, অর্থাৎ একজন জিতলে অন্যজনকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হতে হবে। এখানে ক্ষমা বা দায় স্বীকারকে দেখা হয় দুর্বলতা হিসেবে। আমাদের দেশে রাজনৈতিক স্মৃতি শুধু আবেগ নির্ভর নয়, এটি অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ। দক্ষিণ এশিয়ায় ক্ষমতা হারানো মানেই হলো মামলা, হামলা, জেল, জুলুমের মুখে পড়া। এই ভয়ের সংস্কৃতি থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কখনোই ভুল স্বীকার না করার এক অদ্ভুত জেদ কাজ করে। ৭১-এর বিরোধী শক্তির অফিসিয়ালি ক্ষমা না চাওয়া তার আরও একটি বড় উদাহরণ। তাই আওয়ামী লীগের মতো একটি দল যারা দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় ছিল, তাদের পক্ষ থেকে যদি এখন হঠাৎ ক্ষমা বা রিকনসিলিয়েশনের কথা আসে,
তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। মানুষ একে মানসিক পরিবর্তন নয়, বরং রাজনৈতিক কৌশল বা সার্ভাইভাল ইনস্টিংক্ট হিসেবেই দেখবে। কারণ আমাদের অঞ্চলে দায় স্বীকারের কোনো নজির বা ঐতিহ্য নেই। এখানে ভুল স্বীকার করলে সেটাকে পুঁজি করে প্রতিপক্ষ আরও বেশি চেপে ধরে, যা রাজনৈতিকভাবে আত্মঘাতী বলে গণ্য হয়। এর ফলে যেটা হয় তা হলো জাস্টিস বনাম স্টেবিলিটির এক কঠিন সমীকরণ। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের মধ্যে যেই তীব্র ক্ষোভ থাকে তা খুনের বিচার না করে কেবল সমঝোতার টেবিলে বসলে সেটাকে শহীদদের রক্তের সাথে বেইমানি হিসেবেও দেখা হয়। বাংলাদেশের মানুষের স্মৃতিতে জুলাই আগস্টের ঘটনাগুলো এখনও টাটকা। যদি কোনো আইনি বিচার প্রক্রিয়া ছাড়া রিকনসিলিয়েশন শুরু হয়, তবে তা সমাজে এক ভয়াবহ অরাজকতা বা মব জাস্টিস ডেকে আনতে পারে। মানুষ মনে করবে ক্ষমতা থাকলে যা খুশি করা যায়, পরে একটা ক্ষমা চেয়ে নিলেই সব মাফ। এই বিচারহীনতা সংস্কৃতি বারবার স্বৈরতন্ত্রের জন্ম দেয়। দক্ষিণ এশীয় রাজনীতিতে যতক্ষণ না অপরাধের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে কোনো সমঝোতা হবে তাসের ঘরের মতোই ভঙ্গুর। প্রকৃত সংস্কার আর ন্যায় বিচার ছাড়া কেবল রাজনৈতিক স্বার্থে মেকানিজম করা কোনো রিকনসিলিয়েশনে শেষ পর্যন্ত জনগণের সাথে এক ধরনের প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এত আলাপ এবং সমীকরণের উত্তপ্ত পটভূমির পরেও প্রশ্ন আসে, আওয়ামী লীগের ফিরে আসাটা কি অনিবার্য সত্য? জামায়াত ইসলামী যেভাবে ফিরে এসেছে, আওয়ামী লীগও কি সেভাবেই ফিরে আসবে? এই সরকার রাজাকারদের তালিকা প্রকাশ করেছে, একটা কৃষ্টি করে নাই। আওয়ামী লীগের ছিল 10,000 এবং জামাতের ছিল 134। তো রাজাকারের দল কোনটা? এখানে জামায়াতে ইসলামীর সঙ্গে তুলনাটাই কিছু সমস্যা আছে। জামায়াতের 71-এর ইতিহাসের প্রেক্ষাপট হলো পাকিস্তান সরকারের সহযোগী, এমনকি যুদ্ধকালীন পূর্ব পাকিস্তানের সরকারে তাদের মন্ত্রীও ছিল। যখন যুদ্ধে বাংলাদেশ জিতে যায় তখন তারা পরাজিত শক্তি। এই কারণে তারা দীর্ঘদিন বাংলাদেশে রাজনীতি করতে পারেনি। তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। (1971) আর 2024 সালের রাজনৈতিক সমীকরণ মেলালে একটা দারুণ সত্য সামনে আসে। আমরা অনেকেই ভুল করে জামায়াত আর আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টাকে এক পাল্লায় মাপি, কিন্তু এই তুলনায় একটা খামতির জায়গা আছে, আর এই খামতির সুযোগই নিয়েছে জামায়াত। 71-এর গণহত্যার মূল চালিকা শক্তি অর্থাৎ মেইন ভিলেন ছিল পাকিস্তানি আর্মি। জামায়াত কিন্তু সেখানে মূল রাষ্ট্র ক্ষমতায় ছিল না, তারা ছিল কেবল আর্মির স্থানীয় সহযোগী। তবুও যুদ্ধ শেষে মূল অপরাধী পাকিস্তান আর্মি চলে যাওয়ায় জামায়াত এক ধরনের রাজনৈতিক ফাঁকফোকর পেয়ে যায়। কিন্তু 2024 সালের গল্পটা একেবারেই ভিন্ন। এখানে কোনো বিদেশি আর্মি এসে ক্ষমতা চালায়নি। জুলাইয়ের গণহত্যা থেকে শুরু করে 15 বছরের স্বৈরাচারী ব্যবস্থা, সব কিছুর মূল রূপকার এবং চালিকা শক্তি ছিল স্বয়ং আওয়ামী লীগ। তারা কোনো সহযোগী শক্তি ছিল না, তারাই ছিল মূল অপরাধী বা প্রাইমারি পারপিট্রেটর। মজার বিষয় হলো 2024-এর পর আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আসলেও তাদের সহযোগী 14 দলীয় জোট পার পেয়ে গেছে, ঠিক যেভাবে 71-এ পাকিস্তান আর্মির আড়ালে জামায়াত পার পেয়েছিল। তাই তুলনাটা যদি করতেই হয়, তবে আওয়ামী লীগের তুলনা জামায়াতের সাথে চলে না। আওয়ামী লীগের তুলনা হতে পারে 71-এর পাকিস্তানি আর্মির সাথে, যারা নিজেরাই ছিল ফ্যাসিবাদের মূল কেন্দ্রবিন্দু। আর এই বিন্দুতে জামায়াত এবং আওয়ামী লীগের ফেরার প্রশ্ন কিছুটা আলাদা হয়ে যায়। তবে একটা বিষয় ভুলে গেলে চলবে না, বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি দলের ফিরে আসা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে অ্যাক্টিভ থাকা দলগুলোর কার্যক্রমের উপরেও অনেকাংশে নির্ভর করে। বাংলাদেশের চলমান রাজনীতি ব্যর্থ হলে আওয়ামী লীগের ফিরে আসার পথ যে তৈরি হবে না তা বলা যায় না, তবে সেই পথ শুধু দীর্ঘ নয়, কিছুটা জটিলও।
নির্বাচনের হাওয়া ওঠার ঠিক আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন ঝানু রাজনীতিবিদের মুখে আমরা প্রায়ই এক উদার গণতান্ত্রিক সুর শুনতাম। তারা টকশোতে বা সাক্ষাৎকারে এসে খুব ঠান্ডা মাথায় বলেন, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী যেভাবে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। শুনলে মনে হবে, বাহ, কি দারুণ এক উদার গণতান্ত্রিক দল, যারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু ভুলটা ভাঙবে একটু পরেই। ক্ষমতার সুবাস যখনই নাকে আসে, তখনই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদদের মতন নেতাদের সুর বদলে যায়। তারা একদম সাফ জানিয়ে দেন, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের কোনো রাজনীতি এখানে থাকতে দেওয়া হবে না, তাদের একদম রাফলি ডিল করা হবে। তাহলে আসল খেলাটা কি? খেলাটা হলো টাইমিংয়ের। ভোটের আগে বা পরে বিএনপির আওয়ামী লীগ ভাবনা একরকম থাকবে না, কারণ আন্তর্জাতিক দেন দরবার কিংবা দেশের ভেতরে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক, তাদের কথাও কম বেশি ভাবতেই হয় বিএনপিকে। অনেকে ভাবেন বিএনপি যেভাবে অতীতে জামায়াতকে রাজনীতিতে ফিরিয়ে এনেছিল, এবারেও হয়তো আওয়ামী লীগকে ব্যাকডোর দিয়ে স্পেস দেবে। কিন্তু মনে রাখলে ভালো, জামায়াত ছিল বিএনপির পকেটের চাল, আর আওয়ামী লীগ হলো তাদের অস্তিত্বের সংকট। তাই বিএনপির ছকটা পরিষ্কার, ভোটের আগে মিষ্টি কথা বলে মাঠ গরম রাখা, আর ভোট শেষে ক্ষমতা হাতে পেলেই আওয়ামী লীগকে পুরোপুরি কোণঠাসা করে ফেলা। এটাই আসলে রাজনীতির ডাবল গেম। তবে এই ডাবল গেম শুধু বিএনপির পক্ষ থেকেই যে খেলা হচ্ছে তা কিন্তু না। বাংলাদেশের চলমান রাজনীতিতে মুখে নিষিদ্ধ বা প্রতিশোধের স্লোগান থাকলেও ভেতরে ভেতরে সব দলের মধ্যেই চলছে এক গভীর সমঝোতা বা ভোট ব্যাংকের খেলা। বিএনপি, জামায়াত কিংবা জুলাই অভ্যুত্থানের পর গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি, সবার কৌশলের মধ্যেই এই ডাবল গেম স্পষ্ট। একই রকম হিসাব কাজ করেছে জামায়াতের মধ্যেও। অভ্যুত্থানের পরপরই জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব যখন সবাইকে ক্ষমা করে দেওয়ার কথা বললেন, কিংবা গোপালগঞ্জে জামায়াতের এমপি প্রার্থী যখন শেখ হাসিনাকে আমাদের নেত্রী ছিল সম্বোধন করে সবাইকে নিয়ে রাজনীতি করার কথা বলেন, তখন বোঝা যায় জামায়াত আসলে আওয়ামী লীগের এতিম হয়ে যাওয়া ভোটারদের সহানুভূতি পেতে যাচ্ছে। তারা জানে আওয়ামী লীগ পুরোপুরি বিলীন হলে মাঠের একক শক্তি হবে বিএনপি, যা জামায়াতের জন্য বিপদের কারণ হতে পারে। আবার পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ভাঙার স্লোগান দেয়া এনসিপিও এই বাস্তবতার বাইরে নয়। চট্টগ্রামে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ যখন সাবেক আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এবং এককালে বিএনপি নেতা ও সাবেক মেয়রের সাথে দেখা করেন, যখন তাদের প্রোগ্রামে সেই নেতার ছবিযুক্ত পানির বোতল দেখা যায়, তখন পরিষ্কার হয় যে মাঠের শক্তি ধরে রাখতে তারাও পুরনো রাজনৈতিক নেটওয়ার্কের সাথে কিছুটা আপোষ করছে। দিন শেষে আদর্শের চেয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য এই সুবিধাবাদী সমঝোতাই বাংলাদেশের রাজনীতিতে আসল সত্য। এখানে আর একটা মতামতও আছে, যারা মনে করে যে কোনো রাজনৈতিক শক্তির ভাগ্য নির্ধারণের অধিকার আসলে জনগণের হাতে ছেড়ে দিলেই ভালো। গণ অভ্যুত্থানের পর শ্রীলঙ্কা এবং নেপালের সরকারও তাই করেছিল। সেখানে ক্ষমতাচ্যুতদের নির্বাচনে অংশ নিতে দেয়া হয়, তাতে জনগণ ভোটের বাক্সেই ওসব শক্তিকে চরম শাস্তি দিয়েছে। লঙ্কায় রাজপাকসার দলের প্রার্থী 2% ভোট পেয়েছে। এদিকে নেপালে তরুণ প্রতিদ্বন্দ্বীর কাছে বিশাল ব্যবধানে হেরে 3 বারের প্রধানমন্ত্রী কেপি শর্মার রাজনৈতিক ক্যারিয়ার কফিনের চেহারা নিয়েছে। কিন্তু বাংলাদেশে লীগকে এরকম অহিংস জনরায়ের শিকার হতে হয়নি, যা তাদের জন্য সৌভাগ্যেরই হয়েছে। তবে এই সব কিছুর বাইরে একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে, যেখানে আওয়ামী লীগের জন্য খুব একটা সুখবর নেই। কারণ কদিন আগেই দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এটা আমি বিশ্বাস করি না। যদি তিনি ফেরেন তবে তাকে বাকি জীবন কারাগারেই কাটাতে হবে। ভারত চাইবে তিনি যাতে তৃতীয় কোনো দেশে যান, কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে তৃতীয় কোনো দেশ তাকে নেবে না। এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও তেমন কোনো পজিটিভ সাড়া নেই বললেই চলে। এমনিতেও শেখ হাসিনার সঙ্গে মার্কিন দেশের টানাপোড়েন চলছিল ক্ষমতাসীন থাকা অবস্থাতেই। জুলাই গণ অভ্যুত্থানের পর এই কারণে আওয়ামী লীগ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ষড়যন্ত্র তত্ত্বের আখ্যানও লেখা হয়েছে অনেক।
তাই বিশ্বের মোড়ল শক্তির সাহায্য যে আওয়ামী লীগ খুব সহসাই পাচ্ছে না তাও মোটামুটি নিশ্চিত। এর বাইরে আওয়ামী লীগের ফিরে আসার একটা কালচারাল এবং সামাজিক প্রেক্ষাপটও আছে। রাজনৈতিক আওয়ামী লীগের ফেরাটা অনেকাংশে নির্ভর করছে তার সফট পাওয়ার টিকে থাকা বা না থাকার উপর। এই সফট পাওয়ার মূলত কিছু সাংবাদিক, অভিনেতা, বুদ্ধিজীবী, লেখক এবং ব্যবসায়ীদের একটা অংশ দ্বারা গঠিত। আর এদের টিকে থাকাটা নির্ভর করছে বর্তমান সরকার এবং রাজনৈতিক কাঠামো কিভাবে চলে তার উপর। লক্ষণীয় বিষয় হলো এই গোষ্ঠীটা অনেকাংশেই ভিকটিমহুডের বয়ানের উপর ভর করে আবার সক্রিয় হয়ে উঠছে। ইন্টারিম গভর্নমেন্টের কিছু সিদ্ধান্ত, যেমন ভুল বা দুর্বল মামলায় গ্রেপ্তার কিংবা দেশের চরম ডানপন্থী শক্তিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ, এই সবই কি তাহলে সেই ভিকটিমহুডের জায়গাটা তৈরি করে দিয়েছে? তবে সবশেষে একটা কথা মনে রাখা দরকার, বাংলাদেশে দায় স্বীকারের ঐতিহ্য দুর্বল হওয়ায় যে কোনো রিকনসিলিয়েশন প্রক্রিয়াকে জনগণ কৌশল হিসেবেই সন্দেহ করতে পারে। তাই এই সমঝোতা যদি আদৌ হয় সেটা অবশ্যই দায় মুক্তির ওপর নয়, বরং ন্যায় বিচারের ওপর ভিত্তি করেই হতে হবে। মূলত সব প্রক্রিয়া, সব বন্দোবস্তের ঊর্ধ্বে দাঁড়িয়ে আছে খোদ আওয়ামী লীগের নিজের দায় স্বীকারোক্তি। জুলাই গণহত্যার দায় না নিয়ে, নিজেদের সংস্কার না করে জুলাই পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ফেরাটা কি আসলেই সম্ভব হবে? দর্শক, আমরা এই ভিডিওর মাধ্যমে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে চাইনি। আমরা চেয়েছি প্রশ্নগুলো তুলে ধরতে। ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনার মনেও কিছু প্রশ্ন জমেছে। আপনার কি মনে হয় সমাধান কোথায়? মতামত জানান কমেন্টে। আর ইউটিউবে এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখতে পারেন। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইবও করতে পারেন।